স্বাগত জানাই আমার সকল ছাত্রছাত্রীকে নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ভাষার ক্লাসে। আজকের পাঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা খেয়া। কবিতাটির পরবর্তী অংশ আজকে আলোচনা করব। আগের দিনের পড়ানোর শেষ লাইন হচ্ছে, নূতন নূতন কত গড়ে ইতিহাস। অর্থাৎ একটি সাম্রাজ্য ধ্বংসস্তূপের পরেই স্থাপিত হয় নতুন এক সাম্রাজ্যের। আবহমান কাল ধরে এইভাবেই সাম্রাজ্যর ভাঙা গড়া চলে আসছে, আর এই গড়ার মাধ্যমেই রচিত হয় এক নতুন ইতিহাস। এরপর ঠিক পরের লাইনেই কবি বলছেন, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে। রক্ত প্রবাহ অর্থাৎ রক্তস্রোত, ফেনাইয়া ফেনা বা বুদবুদ, যা ক্ষণকালের জন্য স্থায়ী হয়। ফুটে শব্দের অর্থ হচ্ছে প্রস্ফুটিত হওয়া বা প্রকাশিত হওয়া, আর টুটে শব্দবন্ধটির অর্থ হচ্ছে ভেঙে যাওয়া বা ভেঙে পড়া। এখানে রক্ত প্রবাহ বলতে রক্তস্রোতের কথাই বলা হয়েছে। সভ্যতার ইতিহাস, সে কেমন ইতিহাস? সভ্যতার ইতিহাস মানেই তো রক্তাক্ত ইতিহাস। অধিক শক্তিধর রাষ্ট্র পেশি শক্তির মাধ্যমে দুর্বল রাষ্ট্রকে কি করে? তার স্বাধীনতা হরণ করে, আর এর জন্য সংগঠিত হয় যুদ্ধ, আর তাতেই মানব রক্তে রঞ্জিত হয় মৃত্তিকা। পাশব শক্তির এই বর্বর রূপটিকে তুলে ধরতেই কবি রক্ত প্রবাহ শব্দের প্রয়োগ করেছেন। ফেনাইয়া ওঠে, ফেনা যা অস্থায়ী। সৃষ্টির ক্ষণকালের মধ্যেই বুদবুদের মতো তার বিনাশ ঘটে। যেমন একটি অশুভ শক্তির গর্বোদ্ধত অর্থাৎ গর্বে উদ্ধত সেই আচরণ, তাও কিন্তু সভ্যতার ইতিহাসে ক্ষণকালের জন্যই, এবং তা বুদবুদের মতো অল্প সময়েই তার বিনাশ ঘটে। চিরন্তন কাল ধরে জুড়ে তা থাকার বিষয় নয়। আর এই সত্যটিকেই ফেনাইয়া শব্দের মাধ্যমে বলতে চেয়েছেন বা ব্যঞ্জিত করেছেন কবি। সোনার মুকুট কত ফুটে আর টুটে। সুখ দুঃখ আনন্দ বেদনাময় এই পৃথিবী হচ্ছে সংঘাতময়। মানব সভ্যতার বিজয় রথ এখানে এগিয়ে চলেছে, আর সেখানেই সোনার মুকুট ফুটে উঠছে অর্থাৎ প্রকাশিত হচ্ছে, আবার কখনো টুটে অর্থাৎ ভেঙে পড়ছে। এখানেই রচিত হয় সভ্যতার ভাঙা গড়ার ইতিহাস। ক্ষমতায় লিপ্ত, ক্ষমতার মত্ততায় লিপ্ত হয়ে এক রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র যখন দুর্বল রাষ্ট্রকে বল প্রয়োগ করে নিজের ক্ষমতা নিজের প্রতিপত্তি বৃদ্ধি করে বা দেখায়, তখন বিজয়ী রাষ্ট্রের মাথায় কি ওঠে? স্বর্ণ মুকুট ওঠে। সেই মুকুট প্রকাশিত হয়, প্রস্ফুটিত হয়, আর পরাজিত শক্তির মাথা থেকে কিন্তু মুকুটটা খসে পড়ে অর্থাৎ টুটে ভেঙে যায়, খুলে পড়ে। রক্তক্ষয়ী দ্বন্দ্ব হানাহানির মাধ্যমেই শক্তিশালী রাষ্ট্রের উত্থান আর দুর্বল শক্তির পরাজয়ের মধ্যে দিয়েই এই মর্ত পৃথিবীতে চলে আসছে এমনতর ঘটনা। একবার সোনার মুকুট ফুটে উঠছে, আর একবার তা খসে পড়ছে। পরবর্তী লাইন, সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। হলাহল শব্দের অর্থ হচ্ছে বিষ, তীব্র বিষ, আর সুধা শব্দের অর্থ হচ্ছে অমৃত। এই ক্ষুধা তৃষ্ণা কার ক্ষুধা তৃষ্ণা? কি ক্ষুধা তৃষ্ণা?
কবি বোঝাতে চেয়েছেন যে মানব সভ্যতার বিবর্তন, সেই বিবর্তনের পথ রক্ত রঞ্জিত হয়েছে বারে বারেই, বারংবার। মনের অতৃপ্তি এবং অপ্রাপ্তিজনিত বেদনাবোধ বা শূন্যতা থেকেই মানুষের মনে সৃষ্টি হয় একটা তৃষ্ণার, একটা ক্ষুধা তৃষ্ণার। অর্থাৎ এই ক্ষুধা তৃষ্ণার উদ্ভব কোথা থেকে হচ্ছে? মনের অতৃপ্তি বা অপ্রাপ্তিজনিত বেদনাবোধ, অতৃপ্তি বা অপ্রাপ্তিজনিত বেদনাবোধ থেকে। আর ক্ষমতাশালী বা ক্ষমতাশীল বা ক্ষমতা লিপ্সু শক্তিশালী সাম্রাজ্যের ক্ষুধার কারণে সৃষ্টি হয় কি? হানাহানি ও যুদ্ধের মতো মানব ধ্বংসকারী একটা ঘটনা। এর ফলে এক শক্তির ধ্বংস হয় আর পত্তন ঘটে নবশক্তির। আর এই ক্ষুধা তৃষ্ণার মাধ্যমে সভ্যতার নব নব ক্ষেত্র রচিত হয়, নতুন নতুন ক্ষেত্র রচিত হয়। পরের লাইনে উঠে কত হলাহল বা উঠে কত সুধা, এই লাইনে কবি বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই সৃষ্টি রহস্যের কথা প্রসঙ্গ তুলেছেন। অর্থাৎ দেবাসুর কর্তৃক সমুদ্র মন্থনকালে প্রথমে উত্থিত হয়েছিল তীব্র হলাহল তথা বিষ, তীব্র হলাহল তথা বিষ, আর শেষে উত্থিত হয় কি? অমৃত। মানব ইতিহাসেও এমন দুটি বৈপরীত্য কিন্তু দৃশ্যমান। রাষ্ট্রে রাষ্ট্রে বা মানুষে মানুষের সংঘর্ষের মাধ্যমে রক্তাক্ত হয় সভ্যতা। একে কবি হলাহলের সঙ্গে তুলনা করেছেন। আর জীবনের শূন্যতা বা অপূর্ণতা পূরণের যে শুভ প্রচেষ্টা, তাই তো সুধা। সেই শুভ প্রচেষ্টাকে বলা হয়েছে এখানে সুধা। এই দুই বিপরীত ঘটনার অনবরত দ্বন্দ্বের মাধ্যমেই এগিয়ে চলেছে আমাদের মানব সভ্যতা। পরবর্তী লাইন এবং শেষ দুটি লাইন হচ্ছে, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এখানে একই কথার পুনরাবৃত্তি ঘটেছে। কবি বলতে চেয়েছেন যে দুটি গ্রামের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে একটি নদী। সেই নদীটা যেখান থেকে প্রবাহিত হয়েছে এবং সেই নদীতে খেয়া নৌকা বয়ে চলেছে এবং এই খেয়ায় নিত্যদিন পারাপার হয় দুটি গ্রামের জনগণ। হিংসায় বিধ্বস্ত পৃথিবীর মাঝে দুটি গ্রাম যেন শান্ত সমাহিত ভাবেই অবস্থান করেছে। নানামুখী ঘটনাকে তারা প্রত্যক্ষ করেছে নীরবে। নিস্তরঙ্গ তবে গতিশীল গ্রামের মানুষের জীবনধারা, পরস্পর নিবিড় সম্পর্কের বন্ধনে গ্রাম দুটি। সোনার মুকুট কত ফুটে আর টুটে, উত্থান পতন চলতেই রয়েছে, কিন্তু গ্রাম দুটি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে কিন্তু প্রীতিপূর্ণ নয়নে পরস্পরের দিকে আবহমান কাল ধরেই তাকিয়ে রয়েছে। অর্থাৎ গ্রাম দুটি সমস্ত কিছুই নীরবে প্রত্যক্ষ করেছেন। দোহা মানে দুজনে বা উভয়ের দিকে। কেহ যায় ঘরে আর কেহ আসে ঘর হতে, এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে। এই খেয়া কবিতায় নৌকার প্রতীকে মানব সভ্যতার শাশ্বত যে প্রবাহমানতা তাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মানুষের জন্ম থেকে মৃত্যু আর মৃত্যু থেকে জন্ম, এই স্রোতধারা বয়ে চলেছে মহাকালের প্রেক্ষাপটে। এই চিরন্তন যাওয়া আসার কোনো অন্ত নেই। সকাল থেকে সন্ধে নিত্যই খেয়ার মাধ্যমে নদী পারাপার হচ্ছে মানুষ। আর এইভাবেই এগিয়ে চলেছে সভ্যতা।
এই খেয়ার রূপকে, এই খেয়া নৌকোর রূপকে মানব সভ্যতার এই অবিরাম প্রবহমানতার সঙ্গেই তুলনা করেছেন কবি। এই চলমান জীবনধারাকে কবি তুলনা করেছেন খেয়ার রূপকে। কবিতাটির ব্যাখ্যা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।